আজকে আমরা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার দ্বিতীয় ক্লাসে আরও কিছু অ্যাডভান্স জিনিস নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে জেনেছিলাম যে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া যখন হবে তখন চারটা কথা চিন্তা করতে হয় আমাদের। একটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, 2 নম্বরে হচ্ছে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, 3 নম্বরে হচ্ছে থ্যালাসেমিয়া, 4 নম্বরে হচ্ছে সিডোরোব্লাস্টিক অ্যানিমিয়া। তো এই চারটা জিনিসের মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং থ্যালাসেমিয়া এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য কী আমরা গত ক্লাসে খুব সংক্ষেপে আলোচনা করেছিলাম। বাদবাকি জিনিসগুলো আপনারা আপনাদের ইয়ের ক্লাসে মানে আপনারা পড়ে নিতে পারবেন থিওরিটিক্যালি জিনিস। আর আমরা আরেকটা জিনিস বলেছিলাম যে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া যখন হবে এই চারটা জিনিসের পাশাপাশি আমাদের আরও দুটো জিনিস আমরা মানে প্যারামিটারগুলো দেখি আর কি। সেটা হচ্ছে যে আরবিসি সম্পর্কে ইনফরমেশন। আরবিসি সম্পর্কে আমরা বলেছিলাম যে মোটামুটি আরবিসি মরফোলজি এবং ব্লাডে আয়রনের যে স্ট্যাটাস এটা সব মিলিয়ে 11টার মতো প্রোফাইল বা 11টার মতো প্যারামিটার আমরা চেক করে থাকি। আর রেড সেল মরফোলজির মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং থ্যালাসেমিয়ার যেটা বেসিক পার্থক্য ছিল যে দুইটাতেই মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক ব্লাড পিকচার আসে, কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে পেন্সিল সেল থাকবে আর এনএসিসাইটোসিস থাকে, এবং অপরদিকে থ্যালাসেমিয়াতে বেজোফিলিক স্ট্রিপলিং থাকবে, টার্গেট সেল থাকবে এবং পলিক্রোমাশিয়া থাকবে। সো রেড সেল মরফোলজিতে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং থ্যালাসেমিয়ার এই দুটো বেসিক পার্থক্য ছিল, কিন্তু দুইটাতেই এমসিভিটা আমরা কম পাবো। আমাদের ক্লু ছিল যে আমরা যখন এমসিভি ব্লাড টেস্টের রিপোর্ট এমসিভি কম পাইলাম তখন আমাদের চিন্তা হলো যে এটা মাইক্রোসাইটিক আরবিসির সাইজ ছোট হয়ে যাচ্ছে, তার মানে অবশ্যই এখানে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার যে কোনো একটা হতে পারে। তো ওইখান থেকে আমরা ক্লু নিয়ে তারপরে আমরা আরবিসি প্রোফাইল আরবিসি মরফোলজিটা চেক করেছি, মরফোলজি চেক করে আমরা এই জিনিসগুলো পেয়েছিলাম। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং থ্যালাসেমিয়া দুটোতেই এমসিভি কমে যায়। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে এমসিভি 76-এর কম থাকে, কিন্তু থ্যালাসেমিয়াতে এটা অনেক বেশি কমে যায়। এই জিনিসটা আমরা জেনেছিলাম। আর নেক্সট যে ইম্পর্টেন্ট জিনিসটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে যে আয়রন প্রোফাইলের মধ্যে টিআইবিসি, যে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি যেটা, সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে বেশি হয়ে যায়, আর থ্যালাসেমিয়ার ক্ষেত্রে টিআইবিসিটা নর্মাল থাকে। আচ্ছা, এখন টিআইবিসিকে ক্লু করে আমরা আরও একটু অ্যাডভান্স করেছিলাম, সেটা হচ্ছে যে টিআইবিসি কমে যেতে পারে, টিআইবিসি নর্মাল হতে পারে এবং টিআইবিসি বেশি হয়ে যেতে পারে। যখন টিআইবিসি বেশি হয়ে যাবে তখন আমরা চিন্তা করেছিলাম যে সেটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যখন আমরা আলাদাভাবে করেছিলাম তখন দেখেছিলাম যে সব আয়রন প্রোফাইলে সব কিছু কমে যায়, শুধু একটা জিনিসই বাড়ে, দ্যাট ইজ টিআইবিসি। সো টিআইবিসি এটা যখন বেশি থাকবে তখন আমরা চিন্তা করি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। কিন্তু টিআইবিসি যখন আবার নর্মাল থাকতে পারে, নর্মাল থাকলে আমরা দুটো জিনিস চিন্তা করি, একটা হচ্ছে থ্যালাসেমিয়া আর একটা হচ্ছে সিডোরোব্লাস্টিক অ্যানিমিয়া। আর টিআইবিসি যখন লো হয়ে যাবে, টিআইবিসি লো হয়ে গেলে আমরা তখন চিন্তা করি যে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। আচ্ছা, এখন টিআইবিসি সম্পর্কে কথাটা এই টিআইবিসি সম্পর্কে আলোচনা করার আগে আমাদের অবশ্যই পেশেন্টের ব্লাডের এমসিভি দেখে আসতে হবে, পেশেন্টের ব্লাডের পেরিফেরাল ব্লাড ফিল্মটাও দেখে আসতে হবে। তারপরে আমরা পেশেন্টকে আয়রন প্রোফাইলটা করতে দিই। আয়রন প্রোফাইল করে দেওয়ার পরে টিআইবিসি দেখে আমরা এই জিনিসগুলো দিকে চিন্তাভাবনা করতে থাকি। সো টিআইবিসিও আমাদের বিভিন্ন ডিজিজ ডায়াগনোসিসের একটা এক্সট্রা এইড দেয়, অর্থাৎ টিআইবিসি দেখেও আমরা আমাদের ডিজিজটা এটাই হচ্ছে বা ওই কারণেই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াকে আমি ডিক্লেয়ার করছি, এটার পক্ষে যে লজিক সেটা আরও বেশি মজবুত করা যায়। এখন আমরা দেখব যে টিআইবিসি যদি নর্মাল থাকে তাহলে আমরা দুটো জিনিস চিন্তা করি, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া এবং সিডোরোব্লাস্টিক অ্যানিমিয়া। আচ্ছা,
তাহলে আজকে আমরা সিডোরোব্লাস্টিক অ্যানিমিয়া সম্পর্কে কিছু কথা বলবো। সিডোরোব্লাস্টিক অ্যানিমিয়া হওয়ার আগে আমরা দেখলাম যে এখানে আমরা টিআইবিসিটা নর্মাল পাবো, পেরিফেরাল ব্লাড ফিল্মে এমসিভিটা লো পাবো, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক ব্লাড পিকচার পাবো। এগুলো আগে থেকে আমরা পেয়ে আসছি, কিন্তু যখনই টিআইবিসিটা নর্মাল পাইলাম তখনই আমাদের চিন্তা করলাম যে এটা থ্যালাসেমিয়া হতে পারে অথবা সিডোরোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। আচ্ছা, এখন সিডোরোব্লাস্টিকের ব্লাড পিকচারে আমরা কি কি পাবো, বা সিডোরোব্লাস্টিক অ্যানিমিয়া যে আমরা বলবো সেই সিডোরোব্লাস্টিক অ্যানিমিয়ার ফিচারগুলো কী কী থাকবে ওভারঅল, ব্লাড, বোন ম্যারো, তারপরে হচ্ছে পেরিফেরাল ব্লাড ফিল্ম সবগুলো মিলিয়ে এটার ফিচার থাকবে টোটাল 4টা। একটা হচ্ছে যে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। 2 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে ডাইমরফিক ব্লাড পিকচার থাকবে। আমাদের নিশ্চয়ই মনে আছে যে ডাইমরফিক ব্লাড পিকচার বলতে আমরা বুঝেছিলাম যে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার সাথে নর্মোসাইটিক মানে নর্মাল ব্লাড সেলের থাকবে, সবগুলো সেলই মানে ছোটো হয়ে যাবে না, মাইক্রোসাইটিক হবে না। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে আমরা ডাইমরফিক ব্লাড পিকচারে বলেছিলাম যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াটা ক্ষেত্রে ডাইমরফিক ব্লাড পিকচার এটা একটু মাস্কিং হয়ে মেগালোব্লাস্টিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া না হয় ডাইমরফিকের ক্ষেত্রে আমরা পাচ্ছিলাম যে মাইক্রোসাইটিক, তারপরে হচ্ছে নর্মোসাইটিক, এই দুটো জিনিস ছিল। অর্থাৎ বড় মেগালোসাইটগুলো মাস্কিং হয়ে যাইতো আমাদের এই যে নর্মোসাইটিক ব্লাড দিয়ে। তো কিন্তু এখানে এই ক্ষেত্রেও ডাইমরফিক ব্লাড পিকচারে আমরা পাবো হচ্ছে মাইক্রোসাইটিক, তার সাথে পাবো হচ্ছে নর্মোসাইটিক, অর্থাৎ সবগুলো পেরিফেরাল ব্লাড ফিল্মে সবগুলো আরবিসি এটা ছোট হয়ে যাবে না, দুই ধরনের দুইটা টাইপ অ্যাট এ টাইম ওখানে থাকবে। সো এটাকে আমরা বলবো ডাইমরফিক ব্লাড পিকচার। থার্ড যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে বাকি সব স্কেলগুলো নর্মাল থাকবে। সব প্যারামিটার উইল বি নর্মাল। আচ্ছা, কী কী প্যারামিটার নর্মাল ছিল? ওই যে আরবিসির যে 11টা প্যারামিটারের কথা আমরা গত ক্লাসে বলেছিলাম যে 11টা প্যারামিটার সবগুলোই মোটামুটি নর্মাল থাকবে। আর আরেকটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং হচ্ছে এই যে অল প্যারামিটার উইল বি নর্মাল, তার মানে এখানেও কিন্তু আমরা টিআইবিসি বুঝিয়েছি, তারপর আয়রন প্রোফাইল বুঝিয়েছি, তারপরে পার্সেন্ট স্যাচুরেশন, ট্রান্সফেরিন ইত্যাদি যা কিছু আছে আর কি সব মোটামুটি নর্মাল থাকবে। আমি টিআইবিসি কথাটা স্পেসিফিকভাবে বলছি কারণ একটু আগে আমি টিআইবিসি সম্পর্কে উপরে লিখেছিলাম। আর আরেকটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং যেটা এটা মানে কনফার্মেটরি আর কি, সেটা হচ্ছে যে বোন ম্যারোতে রিং সিডোরোব্লাস্ট পাওয়া যাবে। রিং সিডোরোব্লাস্ট ইন বোন ম্যারো। এটা কতটুকু থাকবে? যখন গ্রেটার দেন 15%। সিডোরোব্লাস্টের মধ্যে বোন ম্যারোতে সিডোরোব্লাস্ট থাকা নর্মাল ব্যাপার, কিন্তু যখন এখানে রিং সিডোরোব্লাস্ট পাবো এবং সেটা যদি 15%-এর বেশি হয় টোটাল বোন ম্যারোতে সিডোরোব্লাস্টের যতগুলো সিডোরোব্লাস্ট আছে তার মধ্যে যদি তার সবগুলোর মানে যতটুকু আছে, সাপোজ আমরা ধরলাম যে 100টা সিডোরোব্লাস্ট আছে, তার মধ্যে 16টা সিডোরোব্লাস্ট বা 17টা সিডোরোব্লাস্টটা হচ্ছে রিং শেপিড সিডোরোব্লাস্ট পাওয়া যাচ্ছে, তখন আমরা বলবো যে এটা সিডোরোব্লাস্টিক অ্যানিমিয়া আছে এই পেশেন্টের। এখন রিং সিডোরোব্লাস্ট কি, তারপরে নর্মাল সিডোরোব্লাস্ট কি, এগুলো আমরা নেক্সটে জানবো। সো যখন আপনাদেরকে বলবো যে সিডোরোব্লাস্টিক অ্যানিমিয়া কখন আমরা ডিক্লেয়ার করবো, সো আমাদেরকে 4টা ক্রাইটেরিয়া বলতে হবে যে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক ব্লাড পিকচার, হাইপোক্রোমিক অ্যানিমিয়া থাকবে, ডাইমরফিক ব্লাড পিকচার থাকবে, রিং সিডোরোব্লাস্ট পাওয়া যাবে এবং অন্যান্য স্কেল যা কিছু আছে আরবিসির বাদবাকি যত টেস্ট আছে সবগুলো মোটামুটি নর্মাল থাকবে। এরকম পাইলে আমরা তখন বলে দিব যে পেশেন্টের সিডোরোব্লাস্টিক অ্যানিমিয়া আছে বা তার ডিজিজের নাম হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, এবং আরও স্পেসিফিকভাবে বলতে গেলে সে সিডোরোব্লাস্টিক ভ্যারাইটির মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়াতে সাফার করছে। নেক্সট হচ্ছে যে সিডোরোব্লাস্টিক অ্যানিমিয়াটা এটা কেন হচ্ছে আমাদের? সিডোরোব্লাস্টিক অ্যানিমিয়ার মেইন ইটিওলজিটা কি? মেইন ইটিওলজি হচ্ছে হিমোগ্লোবিন সিনথেসিসের প্রবলেম, হিম সিনথেসিসের প্রবলেম, নট হিমোগ্লোবিন। যখন হিম সিনথেসিসের প্রবলেম হবে তখন এটা হবে সিডোরোব্লাস্টিক অ্যানিমিয়া।
এখানে কিন্তু কোনো গ্লোবিনের সম্পর্ক নাই, এটা আমাদের একটু টেকনিক্যালি মনে রাখতে হবে যে এখানে গ্লোবিনের কোনো রিলেশন নাই এখানে। কিন্তু হিমোগ্লোবিন যখন হবে, হিমোগ্লোবিনে কিন্তু হিম এবং গ্লোবিন দুটোই থাকে। হিমোগ্লোবিন মোয়াইটিনে যখন কথা হবে তখন থ্যালাসেমিয়াতে চলে যাবে। হ্যাঁ, গ্লোবিন সিনথেসিসের প্রবলেম বা গ্লোবিন রিলেটেড প্রবলেম যখন হবে তখন সেটা থ্যালাসেমিয়াতে চলে যাবে। বাট যখন হিমোগ্লোবিনের একটা কম্পোনেন্ট হিম, এটাতে যখন প্রবলেম হবে, শুধুমাত্র হিমেই প্রবলেম, তখন এটা সিডারোব্লাস্টিক অ্যানিমিয়ার দিকে চলে যাবে। আচ্ছা, এখন সিডারোব্লাস্টিক অ্যানিমিয়ার ইটিওলজিটা কি, কী কারণে সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া হয়? ইটিওলজিটা হচ্ছে যে দুইভাবে আমরা চিন্তা করতে পারি। একটা হচ্ছে যে হেরিডিটারি বা কনজেনিটাল, আর একটা হচ্ছে যে প্রাইমারি বা অ্যাকোয়ার্ড। এই দুইভাবে আমরা চিন্তা করতে পারি যে কনজেনিটাল হতে পারে অথবা অ্যাকোয়ার্ড হতে পারে। প্রাইমারি কনজেনিটাল যদি হয় সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, তাহলে আমরা এক কথায় মনে রাখবো, সেটা হচ্ছে এক্স লিঙ্কড কনজেনিটাল যে প্রবলেমগুলো আছে, ওই ধরনের পেশেন্টের সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। আর প্রাইমারি বা অ্যাকিউট যেটা আছে, সেটাতে আমরা মনে রাখতে পারি যে বিভিন্ন ধরনের ড্রাগের কারণে হতে পারে। কারণ যেহেতু হিম সিনথেসিস নষ্ট করে দিতে হবে, আগে থেকে হিম সিনথেসিস ভালো ছিল, কিন্তু আমরা এমন কিছু করব যেটা দিয়ে হিম সিনথেসিসের প্রবলেম তৈরি হবে। একটা হচ্ছে এটা করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ দিয়ে বিভিন্ন ড্রাগ খাওয়াই দেবো, হিম সিনথেসিসের প্রবলেম শুরু হবে। এরকম কী ড্রাগ হতে পারে? সবচেয়ে কমন হচ্ছে যে আমাদের আইসোনায়াজাইড আমরা নর্মালি টিউবারক্লোসিসের পেশেন্টের ইউজ করি। সো আইসোনায়াজাইড এটা হচ্ছে, তারপরে সাইক্লোসেরিন, তারপরে লেডের কারণে এটা হতে পারে, লেড টক্সিসিটি। আপনারা লেড সম্পর্কে পড়েছিলেন হচ্ছে যে বিভিন্ন ধরনের হাইপোক্সিয়াতে লেড পড়েছিলেন। তারপর হচ্ছে অ্যালকোহলিজম, তারপরে বিভিন্ন ধরনের হাইপোথার্মিয়া আর ইনফ্লামেটরি ডিজিজ। সো এগুলো হচ্ছে সেকেন্ডারি কজ। যত ড্রাগ আছে সব ড্রাগগুলো হচ্ছে সেকেন্ডারি কজ। এবং সেকেন্ডারি কজ মানে কি, এগুলোকে রিভার্স করা যায়। আমি যদি ড্রাগটাকে বন্ধ করে দিই, সো আবার এই হিম সিনথেসিসের প্রসেসটা আবার নর্মাল হয়ে যাবে, কারণ এটা আগে থেকেই ভালো ছিল, কিন্তু ড্রাগ দেওয়ার কারণে এই সিনথেসিসের প্রসেসটা ইন্টারাপ্টেড ছিল। আর নেক্সট আরেকটা অ্যাকোয়ার্ড কজ হচ্ছে, সেটা হচ্ছে যে প্রাইমারি কজ মানে কি? প্রাইমারি কজ হচ্ছে যে একবারে হিম সিনথেসিসের যে মেইন জায়গা, দ্যাট ইজ ক্লোনাল এরিয়া বা বোন ম্যারোতে যদি নিজে কোনো প্রবলেম তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে এক্ষেত্রে রিফ্র্যাক্টরি অ্যানিমিয়া একটা টার্ম আসবে। রিফ্র্যাক্টরি অ্যানিমিয়া, তার সাথে যদি আমাদের রিং সিডারোব্লাস্ট থাকে, তাহলে এটা সিডারোব্লাস্টিক অ্যানিমিয়ার ব্লাড পিকচার দিবে বা পেশেন্টের সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া থাকবে। তার আবার যদি আরেকটা কন্ডিশন আছে রিফ্র্যাক্টরি অ্যানিমিয়া, তার সাথে রিং সিডারোব্লাস্ট, তার সাথে যদি আমরা থ্রম্বোসাইটোসিস পাই। আরেকটা হচ্ছে রিফ্র্যাক্টরি অ্যানিমিয়া, তার সাথে রিং সিডারোব্লাস্ট, এবং তার সাথে যদি আমরা মাল্টি লিনিয়েজ ডিসপ্লাসিয়া পাই। এই তিনটা কন্ডিশন আমরা যেটা দেখলাম, রিফ্র্যাক্টরি অ্যানিমিয়া টার্ম রিলেটেড যে তিনটা কন্ডিশন, এই তিনটা কন্ডিশন হচ্ছে সিডারোব্লাস্টিক অ্যানিমিয়ার প্রাইমারি কজটা আমাদের মনে রাখার অত দরকারও নাই। আমরা জাস্ট খালি সেকেন্ডারি কজগুলো মনে রাখবো, যে ড্রাগগুলো কী কী আছে, বিশেষ করে আইসোনায়াজাইড অ্যান্টিটিবি ড্রাগ, এবং সারা জীবন আমাদের বিভিন্ন স্টেজে এই অ্যান্টিটিউবারকুলার ড্রাগের সাইড ইফেক্ট কী, কোনটা দিয়ে কী হয় না হয়, ইত্যাদি সব কিছুই থাকবে। ইভেন প্যাথোলজিতে আমরা পড়ছি, ফার্মাকোলজিতে অনেক বেশি থাকবে, এটা আপনাদের সার্জারিতেও থাকবে, মেডিসিনেও থাকবে। সো আমরা ড্রাগের কজগুলো মনে রাখবো। আচ্ছা, নেক্সট যে ইটিওলজিটা আমরা পড়লাম, এখন আমরা কিছু ফ্যাক্ট নিয়ে আলোচনা করব যে সিডারোব্লাস্টিক অ্যানিমিয়াতে আসলে কী কী ঘটনা ঘটে বা কী কী ফ্যাক্ট বা ফিচার আমরা পাবো। নাম্বার 1 ফ্যাক্ট হচ্ছে যে সিডারোব্লাস্টিক অ্যানিমিয়াতে সেরামে আয়রন কনসেন্ট্রেশন বেড়ে যায়। যেহেতু হিমে প্রবলেম, হিম সিনথেসিসে যদি প্রবলেম হয়, সো হিম সিনথেসিসে প্রবলেম হলে আমাদের কী হবে, যে আয়রনগুলো আমার ব্লাডে ছিল, এই আয়রনগুলো ইউটিলাইজ হতে পারবে না। সো
কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে, অর্থাৎ প্রিলিমিনারি যে প্রোডাক্টগুলো সেগুলোর কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে। সো সেরাম আয়রন কনসেন্ট্রেশন এটা ইনক্রিজ হয়ে যাবে, এটা একটা ফ্যাক্ট সিডারোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট আমাদের যে জিনিসটা আমরা একটু দেখব সেটা হচ্ছে যে সিডারোব্লাস্ট এবং সিডারোসাইট দুটো কথা আছে। সিডারোব্লাস্ট এবং সিডারোসাইট এই জিনিসগুলো কি, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া কীভাবে ডায়াগনোসিস করা হয় এটা কিন্তু আমরা আগে মোটামুটি পড়েছি। আমি আবারও বলছি যে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক ব্লাড পিকচার থাকবে, এটা তো আমরা শিওর মোটামুটি। টিআইবিসিটা কিন্তু এক্ষেত্রে নর্মাল ছিল, এবং তার সাথে আমরা বলেছিলাম যে বোন ম্যারোতে আমরা রিং সিডারোব্লাস্ট পাবো 15%-এরও বেশি ক্ষেত্রে। আরেকটা হচ্ছে যে ডায়ামরফিক ব্লাড পিকচার। এই চারটা ফাইন্ডিং যখন আমরা একটা পেশেন্টের বডিতে পাবো তখন আমরা এটাকে ডিক্লেয়ার করে দিব যে এই পেশেন্টের সিডারোব্লাস্টিক টাইপের মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া আছে। আচ্ছা, এখন এই যে সিডারোসাইট এবং সিডারোব্লাস্ট নিয়ে আমাদের অনেকেরই কনফিউশন হয়ে যায়। তো সিডারোব্লাস্ট এবং সিডারোসাইট, সবার আগে সিডারোসাইট নিয়ে আমরা কথা বলি। সিডারোসাইট কথাটা যখন বলা হবে, সিডারোসাইট হচ্ছে এটা একটা নর্ম আরবিসি, দিস ইজ এ আরবিসি। এবং আরবিসিতে কি হয়, এখানে হচ্ছে যে নন হিম আয়রন পারসিস্ট করবে। এটা হচ্ছে পজিটিভ প্রোশন ব্লু কালার নেবে। আয়রন দেখার জন্য আমরা যে স্টেন করি সেই স্টেনে আমরা আয়রনকে দেখতে পাই। আয়রনটা দেখতে হলে আমাদেরকে ব্লু কালার ফাইন্ড করতে হয়। আমরা যদি ব্লু পেয়ে যাই, যত বেশি ব্লু ডট পাবো বা যত বেশি ব্লু কালার পাবো তখন বুঝবো যে আয়রনের কন্টেন্ট তত বেশি এই এরিয়াতে। আর যখন দেখবো যে ব্লু কালার কমে যাচ্ছে তখন বুঝবো যে ওখানে আয়রন নাই। তো এই ধরনের যেটা আমরা করি সেটা এই ব্লু কালারের উপর ডিপেন্ড করে বলা হয় যে প্রুশিয়ান ব্লু একটা কথা আছে, প্রুশিয়ান ব্লু পজিটিভ রিয়াকশন দিবে এই ধরনের আরবিসিটা। এবং হ্যাঁ, এই মোটামুটি এই তিনটা বৈশিষ্ট্য, যে সিডারোসাইট যখন বলবে তখন আমরা মনে রাখবো যে এটা একটা ম্যাচিউর আরবিসি। ম্যাচিউর আরবিসির মধ্যে এটা নন হিম আয়রন থাকবে, এবং এই নন হিম আয়রনগুলো প্রুশিয়ান ব্লু পজিটিভ হবে, অর্থাৎ আয়রনগুলো নীল টাইপের দেখাবে। সুস্থ মানুষের যে পেরিফেরাল ব্লাড, এটাতে এরা পাওয়া যাবে না। সিডারোসাইটটা সুস্থ মানুষের পেরিফেরাল ব্লাডে পাওয়া যাবে না। আচ্ছা, কেন পাওয়া যাবে না সেটার একটা ব্যাখ্যা আছে, আমরা ওটাতে যাচ্ছি। নেক্সট যে জিনিসটা হচ্ছে যে আফটার splenectomy few may be found in PBF। আমরা জানি যে স্প্লিনে হচ্ছে যে আরবিসির সিকোয়েস্ট্রেশন হয়, অর্থাৎ বোন ম্যারো থেকে আরবিসি রিলিজ হওয়ার পরে সবগুলো যে স্প্লিনে তাদের পরীক্ষা দিতে হয়। যত ধরনের অ্যাবনর্মাল স্টিপলিং আছে, অ্যাবনর্মাল বডি আছে, বা অ্যাবনর্মাল বিভিন্ন আরবিসি শেপ আছে, সবগুলোকে ওই স্প্লিনে যে ওখানে যে তাদেরকে পরীক্ষা দিতে হয়। যারা এরকম অ্যাবনর্মাল তাদেরকে স্প্লিন অটোমেটিক সিকুয়েস্ট্রেট করে ওখানে মেরে ফেলে, বা ম্যাক্রোফেজ দিয়ে ওকে নষ্ট করে ফেলে, আর ফ্রেশ আরবিসিগুলো চলে আসে। এখন স্প্লিনেক্টমি করার পরে তাহলে কি হবে, এই যে আরবিসি যারা নন হিম আয়রন থাকবে, আরবিসির ভিতরে নন হিম আয়রন থাকা মানেই এরা হিমে কনভার্ট হতে পারে নাই, যার কারণে আয়রনটা আরবিসির বিভিন্ন জায়গায় ডিপোজিটেড আছে। সো এটা একটা অবশ্যই একটা অ্যাবনর্মাল কন্ডিশন। সো স্প্লিনটাকে কেটে ফেলার পরে এই অ্যাবনর্মাল কন্ডিশনের আরবিসিটাকে বডি আর রিমুভ করতে পারবে না, তখন পেরিফেরাল ব্লাড ফিল্মে সিডারোসাইটগুলো পাওয়া যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমরা সবসময় যে বলছি যে প্রুশিয়ান ব্লু কথাটা বলি, আমরা প্রুশিয়ান ব্লু স্টেইন করলে এটা পজিটিভ হবে। এই একই আরবিসিকে যদি আমরা রোমানস্কি স্টেইন করি তখন
এটা এটা হচ্ছে বেজোফিলিক অ্যাপিয়ারেন্স দেয়, অর্থাৎ এই আরবিসি গ্র্যানিউল যেটা নন হিম আয়রন গ্র্যানিউল যেটা নন হিম আয়রন গ্র্যানিউলটা প্রুশিয়ান ব্লু দিবে। এটা তো নর্মাল স্টেইন, আর যদি এটাকে আমরা রোমানস্কি স্টেইন দিই তাহলে সেই ক্ষেত্রে এটা বেজোফিলিক একটা অ্যাপিয়ারেন্স দিবে, অর্থাৎ নীল বেজোফিলিক। এটা আমরা বলবো যে নীল না বলে আমরা একটু বেগুনি বলি, যে বেগুনি কালারের একটা অ্যাপিয়ারেন্স দিবে। একই জিনিস, দুই ধরনের স্টেইনে দুই ধরনের কালার দেয়। যখন এটা বেজোফিলিক অ্যাপিয়ারেন্স দিবে এটার একটা নাম আছে, সেটাকে বলা হয় পেপেনহেইমার বডি। সো নন হিম আয়রন প্রুশিয়ান ব্লু একই জিনিস, আবার নন হিম আয়রন যখন রোমানস্কি স্টেইন করব তখন এটা বেজোফিলিক অ্যাপিয়ারেন্স দিবে, সেটাকে বলা হয় পেপেনহেইমার বডি। আচ্ছা, স্প্লিন সম্পর্কে আরেকটা সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া যেহেতু আমরা আসছি, এর আরেকটা ফ্যাক্ট আমরা একটু বলে দিই, যে আমরা আগে থেকেই জানি যে আরবিসির রেটিকুলোসাইট স্টেজে যখন থাকে তখন এটা বোন ম্যারো থেকে রিলিজ হয়। তো রেটিকুলোসাইট বোন ম্যারো থেকে রিলিজ হওয়ার পরে ব্লাডে যায়, কিন্তু ম্যাক্সিমাম রেটিকুলোসাইট ব্লাড থেকে সার্কুলেট করে করে, যেহেতু এদের সাইজটা নর্মাল আরবিসি 7.7-এর চেয়ে বড়ো, 7.7 মাইক্রোমিটারের চেয়ে বড়ো, সো সবগুলো যে স্প্লিনে আটকে থাকে। খুব সামান্য রেটিকুলোসাইটে পেরিফেরাল ব্লাডে ঘোরাঘুরি করতে পারে, যেটাকে আমরা বলেছিলাম যে 2% পর্যন্ত হতে পারে। তো স্প্লিনে যে এই রেটিকুলোসাইটটা সিকুয়েস্টার্ড হয়ে থাকে বা এখানে জমা থাকে, এবং এখানে এরা ম্যাচিউর না হওয়া পর্যন্ত এখানে আটকে থাকে। ম্যাচিউর হয়ে গেলে এর সাইজটা ছোট হয়ে যায়, তখন এটা আবার স্প্লিনের সাইনোসয়েডাল যে এরিয়াটা আছে ওইটাকে ক্রস করে চলে আসতে পারে। সো আমরা বলতে পারি যে হিম সিনথেসিস যেটা রেটিকুলোসাইট ফর্মে যখন এটা রিলিজ হয় তখন এর হিম সিনথেসিসটা কমপ্লিট থাকে না। স্প্লিনে যে এই আরবিসির হিম সিনথেসিসটা কমপ্লিট হয়, এবং এই যে সাইটোপ্লাজমে আমরা বলেছিলাম যে নন হিম আয়রন থাকে, এই নন হিম আয়রনগুলো এই হিম সিনথেসিসের কমপ্লিশনের সাথে সাথে এই নন হিম আয়রনগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। অর্থাৎ ওগুলো ছিল আগে থেকেই আমাদের আয়রন লাগবে আরবিসির হিমোগ্লোবিন সিনথেসিসের জন্য, সেই আয়রনগুলোই ওখানে জমা ছিল। স্প্লিনে যে ওটা 6-7 দিন থাকার পরে আয়রনগুলো খরচ হয়ে যায় এবং সেগুলো হিমোগ্লোবিনে কনভার্ট হয়। তো এখন আপনারা আশা করি বুঝতে পারছেন যে কেন এই ধরনের আরবিসি মানে স্প্লেনেক্টমির পরে সিডোরোসাইটগুলো চলে আসে, এবং সিডোরোসাইট কিন্তু ম্যাচিউর আরবিসি, সিডোরোসাইট কিন্তু প্রিম্যাচিউর না। আচ্ছা, নেক্সট আমরা আসি হচ্ছে সিডোরোব্লাস্ট সম্পর্কে। সিডোরোব্লাস্ট জিনিসটা কি? এটা হচ্ছে এরিথ্রোব্লাস্ট। আমরা মনে রাখবো যে সিডোরোসাইট যখন আমরা বলেছিলাম তখন বলেছিলাম এটা একটা আরবিসি, কিন্তু যখনই সিডোরোব্লাস্ট বলছি আমরা কিন্তু বলছি এটা একটা হচ্ছে এরিথ্রোব্লাস্ট আর কি। নেক্সট হচ্ছে এটাও যেহেতু সিডোরোব্লাস্ট বলছি, সিডোরো কথাটার মানেই হচ্ছে আয়রন, সো এটাও পজিটিভ প্রুশিয়ান ব্লু এটা স্টেন নিবে, পজিটিভ প্রুশিয়ান ব্লু আয়রন গ্রেনুল দেখাবে সাইটোপ্লাজমে। এবং সিডোরোব্লাস্টটা এটা হচ্ছে 3টে টাইপ থাকে, 3টা টাইপ। এবং সিডোরোব্লাস্টের লোকেশন হচ্ছে যে এটা নর্মাল লোকেশন হচ্ছে বোন ম্যারো এদের নর্মাল লোকেশন। 3 ধরনের সিডোরোব্লাস্টের টাইপ থাকে। আর আচ্ছা, এটা বোন ম্যারোতে থাকবে। নেক্সট যে জিনিসটা আমরা একটু দেখবো সেটা হচ্ছে যে টাইপ 1 যেটা, এটা 3টা টাইপ আছে, টাইপ 1, তারপর 2, টাইপ 3, এরকম 3টা টাইপে এদেরকে ক্যাটাগরি করা হয়। সো টাইপ 1 যখন বেশি তখন আমরা কি বুঝবো, টাইপ 2 যখন বেশি তখন আমরা কি বুঝবো, আর টাইপ 3 যখন বেশি তখন আমরা কি বুঝবো। সিডোরোব্লাস্ট দেখার জন্য অবশ্যই আমাদেরকে বোন ম্যারোতে যেতে হবে, এটা কিন্তু পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা পাবো না। আর সিডোরোসাইট দেখার জন্য কিন্তু আমরা বলেছিলাম যে পেরিফেরাল ব্লাড ফিল্মে সিডোরোসাইট পাওয়া যেতে পারে যখন স্প্লিন কেটে ফেলা হবে তারপরে। সো টাইপ 1-এ এটা হচ্ছে নর্মাল বোন ম্যারোতে সিডোরোব্লাস্ট থাকবে। যখন টাইপ 1 সম্পর্কে আমরা একটু করে নিই, যে টাইপ 1 সিডোরোব্লাস্ট যেটা, এটার কিছু ফিচার আছে, সেটা হচ্ছে যে এটা নর্মাল বোন ম্যারোতে থাকবে, এটা আয়রনকে রিপ্রেজেন্ট করে।
it represents iron in erythroblast. আচ্ছা, এদের থাকা মানে আমরা কি বুঝবো, যে নর্মালি তো এটা থাকেই আরবিসিতে, বোন ম্যারোতে। এটা সিডারোব্লাস্ট টাইপ 1 টাইপের সিডারোব্লাস্ট বেশি আছে। এর মানেটা হচ্ছে যে এর যে আয়রনগুলো আছে, এটা সাইটোপ্লাজমে আছে এবং এই আয়রনগুলো এখনও ইউজ করতে পারে নাই, অর্থাৎ অনগোয়িং প্রসেসে আছে, এখন এটা থেকে হিম তৈরি হয় নাই। আর এই আয়রনগুলোর ফিচারটা কি? টাইপ 1 এর ফিচার হচ্ছে যে এই আয়রন কন্টেন্টগুলো টোটাল আরবিসির যে সাইটোপ্লাজমটা থাকবে, এরিথ্রোব্লাস্টের যে সাইটোপ্লাজমটা থাকবে, এগুলোর সাইটোপ্লাজমে ডিসপার্সড অবস্থায় থাকবে, অর্থাৎ ছড়ানো থাকবে। হ্যাঁ, এটা ছড়ানো থাকবে। আর ছড়ানোর কথাটা বলছি এই টাইপ 1, টাইপ 2, টাইপ 3, এটা বোঝার জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট যে এটা ছড়ানো থাকবে। যখনই এই আরবিসিটার এই ডিসপারশনটা থাকবে না, আয়রনের পজিশনটা যখন সাইটোপ্লাজমের বিভিন্ন জায়গায় না থেকে নিউক্লিয়ার মেমব্রেনের চারিদিকে থাকবে, তখন সেটাকে আমরা বলবো যে এটা if they are concentrated নিউক্লিয়ার মেমব্রেনের চারপাশে যখন ছড়ানো থাকবে, তখন সেটাকে আমরা বলবো রিং সিডারোব্লাস্ট। হ্যাঁ, খুবই ইম্পর্ট্যান্ট এটা, যে রিং সিডারোব্লাস্ট কথাটা আমরা কীভাবে পাইলাম। নর্মালি যে টাইপ 1 সিডারোব্লাস্ট আছে, এগুলোতে আয়রনের যে গ্র্যানুলগুলো থাকবে, এগুলো সাইটোপ্লাজমে ডিসপার্স বা ছড়ানো অবস্থায় থাকবে। কিন্তু যখন রিং সিডারোব্লাস্ট, অর্থাৎ এগুলো যদি নিউক্লিয়ার মেমব্রেনের আশেপাশে এসে জমা হতে থাকে, তখন সেটাকে আমরা বলবো রিং সিডারোব্লাস্ট। রিং সিডারোব্লাস্টটা আমরা একটু পরে যাই, আগে এটা দেখি যে সিডারোব্লাস্ট আয়রন, যে এরিথ্রোব্লাস্ট যেটা থাকে 30 থেকে 40%, বা 30 থেকে আমরা 50% ধরে নিই, 30 থেকে 50% এরিথ্রোব্লাস্ট হচ্ছে এই টাইপের হয়। 30 থেকে 50% টাইপ 1 সিডারোব্লাস্ট এটা হচ্ছে বোন ম্যারোতে পাওয়া যায়। আচ্ছা, যখন আয়রন ডেফিসিট হবে, আয়রন ডেফিসিট হলে কি হয়ে যাবে, এই নর্মাল টাইপ 1 সিডারোব্লাস্টগুলো গায়েব হয়ে যাবে। কেন গায়েব হয়ে যাবে? কারণ সিডারোব্লাস্ট মানেই হচ্ছে যে আয়রন গ্র্যানিউল। সো আয়রন ডেফিসিট অ্যানিমিয়াতে এর স্টকে কোনো আয়রন থাকবে না, সো এটার কোনো ইয়ে থাকবে না আর কি, মানে এই গ্র্যানুলগুলো থাকবে না। আচ্ছা, আর বাদ বাকি যে দুটো আছে টাইপ 2 এবং টাইপ 3, টাইপ 2 এবং টাইপ 3-র মতে আমরা টাইপ 3-তে একটু ফোকাস করব। টাইপ 2-তে আমাদের অত দরকার নাই। যে টাইপ 3 যেটা আমরা একটু আগে যেটা রিং সিডারোব্লাস্ট সম্পর্কে বললাম, যে সাইটোপ্লাজমে আয়রন যদি না থাকে, এটা নিউক্লিয়ার মেমব্রেনের চারিপাশে থাকে বা পেরিনিউক্লিয়ার এরিয়াতে থাকে, তখন সেটাকে আমরা বলবো টাইপ 3 সিডারোব্লাস্ট, বা এটার আরেকটা নাম হচ্ছে রিং সিডারোব্লাস্ট। টাইপ 3 বা রিং সিডারোব্লাস্ট, এটার নাম্বার 1 ফিচার হচ্ছে যে নিউক্লিয়ার স্পেসে থাকবে, পেরিনিউক্লিয়ার এরিয়াতে থাকবে, পেরিনিউক্লিয়ার এরিয়াতে এটা থাকবে। এখন এই রিং সিডারোব্লাস্ট আমরা কখন ডিক্লেয়ার করব, এটার একটা WHO ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়া হচ্ছে যে at least 5 iron granule এরা যদি পেরিনিউক্লিয়ার স্পেসে থাকে, তখন এটাকে আমরা বলবো যে এটা একটা রিং সিডারোব্লাস্ট। সো পেরিনিউক্লিয়ার এরিয়াতে যদি অ্যাটলিস্ট একটা আরবিসির ভিতরে যদি আমরা আয়রন গ্র্যানুল অনেকগুলো থাকবে, 200, 300, 400টা আয়রন গ্র্যানুল থাকতে পারে, এটার মধ্যে থেকে যদি কমপক্ষে 5টা আয়রন গ্র্যানুল পেরিনিউক্লিয়ার এরিয়াতে থাকে,
তখন আমরা বলে ফেলবো যে বোন ম্যারোতে যে ইরেথ্রোব্লাস্টটা আমরা দেখেছি এটা হচ্ছে রিং সিডেরোব্লাস্ট বা টাইপ 3 টাইপের সিডেরোব্লাস্ট। আমি এখানে আপনাদেরকে একটা ছবি দেখাই দিই, ছবি দেখালে জিনিসটা আপনাদের একটু ক্লিয়ার হবে। এখানে হচ্ছে যে রিং সিডেরোব্লাস্টের একটা, এই যে এখানে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে আমরা যদি একটু বড় করি তাহলে দেখেন যে এটা হচ্ছে একটা আরবিসি, এবং আরবিসির এটাও সিডেরোব্লাস্টিক আরবিসি। আরবিসির সাইজটা বড়, আরবিসি কিন্তু সার্কুলার শেপে আছে, এবং এটা ব্লু কালারের ডট দেখা যাচ্ছে অনেকগুলো। এই ব্লু কালারের ডট মানে হচ্ছে যে এখানে এটা প্রুশিয়ান ব্লু স্টেইন নিয়েছে। এবং এখানে দেখেন এই যে মাঝখানে যে বড় একটা এরিয়া, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের চারপাশেই অনেক ধরনের ডট ডট দেখা যাচ্ছে। দেখেন এখানে পেরি নিউক্লিয়ার মানে যে নিউক্লিয়াসের পাশে পাশে অনেকগুলো ডটেড আয়রনের গ্রেনুলগুলো আছে। সো এটা একটা রিং সিডেরোব্লাস্ট। আচ্ছা, আমরা আরেকটা জিনিস একটু দেখি যে রিং সিডেরোব্লাস্টের আরেকটা এক্সাম্পল আমরা দেখি। এই যে এটা হচ্ছে রিং সিডেরোব্লাস্টের আরেকটা এক্সাম্পল বা সিডেরোব্লাস্টিক অ্যানিমিয়ার আরেকটা এক্সাম্পল। দেখেন এখানে আরবিসির চারপাশে কিন্তু অনেকগুলো ব্লু ডট আছে। এই যে ডটগুলো দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের সিডেরোব্লাস্ট আমরা বলতে পারি আর কি। সো এই ছিল মোটামুটি আমাদের সিডেরোব্লাস্টিক অ্যানিমিয়া সম্পর্কে, মানে মোর দেন ইনাফ। পরীক্ষায় আপনাদের এতটুকু জানলে আপনাদের পরীক্ষার চেয়ে অনেক বেশি কিছু জানা হয়ে গেছে। আসলে এত কিছু জিজ্ঞাসা করে না, কিন্তু আপনাদের যেটা মনে রাখতে হবে, আমি আবারও বলছি যে সিডেরোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্রাইটেরিয়াগুলো কী কী। 4টা ক্রাইটেরিয়া শুরুতে আমরা বলেছিলাম, যে বোন ম্যারোতে কী থাকবে, তারপরে পেরিফেরাল ব্লাডে কী থাকবে, টিআইবিসিতে কী চেঞ্জ পাওয়া যাবে, এইটা আমরা মনে রাখবো। তারপরে সিডেরোসাইট, এটা একটা নর্মাল আরবিসি। সিডেরোব্লাস্ট এটা একটা এরিথ্রোব্লাস্ট। সিডেরোসাইট এবং সিডেরোব্লাস্ট আমরা কখন কোথায় পাবো, এবং স্প্লেনেক্টমির সাথে এই সিডেরোসাইটের রিলেশনটা কী। তারপরে সিডেরোব্লাস্ট আমরা কোথায় পাচ্ছি, অবভিয়াসলি এটা বোন ম্যারোতে পাবো, এটা পেরিফেরাল ব্লাডে আমরা ওইভাবে খুঁজি না। আর সিডেরোব্লাস্টিক অ্যানিমিয়া কনফার্ম করার জন্য আমরা কী দেখি, বোন ম্যারোতে সিডেরোব্লাস্ট, রিং সিডেরোব্লাস্ট দেখা হয়। এবং কখন এটা ডিক্লেয়ার করব, যখন আমরা দেখব যে বোন ম্যারোতে যতগুলো সিডেরোব্লাস্ট আছে তার মধ্যে 15% পপুলেশন যদি রিং সিডেরোব্লাস্ট মানে হয়ে যায়, তখন আমরা ডিক্লেয়ার করবো যে এটা একটা সিডেরোব্লাস্টিক ব্লাড পিকচারের বোন ম্যারো। সো এই ছিল মোটামুটি সিডেরোব্লাস্টিক অ্যানিমিয়া সম্পর্কে আমাদের একটা আর কি একটা ক্লাসের মতো। আপনারা এই জিনিসটা একটু দেখবেন, তারপরে আপনাদের স্যার যে আপনাদেরকে লেকচার ক্লাসে কথাগুলো বলেছে ওগুলো মিলাই নেবেন, তাহলে আপনাদের জন্য পড়াটা অনেক ইজি হবে। ধন্যবাদ সবাইকে।